নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে ইন্দিরা দেবীর লেখা ভুল। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। জীবনে অনেকেই এমন অনেক ভুল করিয়া থাকেন যাহা চিরকালের জন্য অনুতাপের কারণ হয়, কিন্তু আমার মতো সামান্য আমোদ করিতে গিয়া এরূপ ভুল কেহ কখনো করিয়াছেন কিনা জানি না। সে আজ প্রায় 7 বৎসরের কথা। তখন আমি প্রেসিডেন্সিতে বিয়ে পড়ি। উইলিয়ামস লেনের একটি ছোট মেসের দ্বিতলে একটি কাঠের পর্দাযুক্ত কক্ষে আমার বাসস্থান। মেসে আরও অনেকগুলি ভদ্রলোক থাকেন, সকলেই আফিসে কর্ম করেন। বিদ্যার্থীর মধ্যে কেবল আমি ও প্রকাশদা। প্রকাশদা আমার সহোদর না হইলেও বহুদিনের বন্ধুতায় ও গ্রাম সুবাদে আমি তাহাকে দাদা বলিয়াই ডাকি। তিনিও আমাকে কনিষ্ঠ ভ্রাতার মতো স্নেহ যত্ন করেন। পূর্বেই বলিয়াছি, আমার ঘরখানিতে আমি শুধু একলা থাকিতাম। প্রকাশদা ও একটি মার্চেন্ট অফিসের হেড ক্লার্ক এক ঘরে থাকিতেন। আমাদের মেসের ঠিক সম্মুখে 4 হস্তমাত্র দূরে গুপ্ত সাহেবের প্রকাণ্ড দ্বিতল শ্বেত অট্টালিকা আপনার ঐশ্বর্য গর্বের সাক্ষী স্বরূপ দণ্ডায়মান। বাড়িটি মেসের এত নিকটে যে অনায়াসে একখানা ছোট তক্তার সাহায্যে এছাদ ওছাদ করা যায়। বাড়ির এ অংশটা বোধহয় গুপ্ত সাহেবেরা ব্যবহার করিতেন না, কারণ আমার ঘরের সম্মুখের জানালা আমি তো কখনো খুলিতে দেখি নাই। মনুষ্যবাসের চিহ্নও কিছু সেদিকে দেখা যাইত না। সন্ধ্যার সময় কোনোদিন আমার ঘরে, কোনোদিনও বা প্রকাশদার ঘরে একটি ছোটোখাটো মজলিস বসিত। অনেকগুলি ভদ্রলোক আসিয়া জুটিতেন ও তাহাদের সারা দিনের সঞ্চিত গল্পরাশির বোঝা নামাইয়া যথাসাধ্য আমাদের সান্ধ্য পাঠের ও সময়ের অযথা ক্ষতি করিয়া দিতেন। তাহাদের সে ক্ষুদ্র সভায় চুরুটের ধোঁয়ার সহিত রাজনীতি সমাজনীতি হইতে ছোটোখাটো কোনো আলোচনাই বাকি থাকিত না। একদিন বিকালে কলেজ হইতে বাসায় ফিরিয়া দেখি গুপ্ত সাহেবের বাড়ির আমাদের দিকে রুদ্ধ গবাক্ষ সহসা মুক্ত হইয়াছে। প্রায় 3 বছর এই মেসে আসিয়াছি, কিন্তু কখনো এদিকের জানালা খুলিতে দেখি নাই। তাই একটু কৌতূহলের সহিত সেই দিকে চাহিয়া দেখিলাম। মুক্ত পথে গৃহস্থিত সমস্ত দ্রব্যই বেশ সুস্পষ্ট দেখা যাইতেছিল। ঘরখানি প্রশস্ত, কক্ষগাত্র কারুকার্য খচিত, খাঁটি ইংরাজি ফ্যাশনে সজ্জিত। কোচ, কেদারা, টেবিল, পিয়ানো প্রভৃতি সুদৃশ্য বহুমূল্য আসবাবে ঘরটি পূর্ণ। দেওয়ালে খান কয়েক ফটো ও কয়েকখানি অয়েল পেন্টিং। টেবিলের উপর জাপান দেশীয় কাঁচের একটি ফুলদানি, তাহার উপর সদ্য প্রস্ফুটিত ফুলের তোড়া। দেওয়ালের এক পার্শ্বে জাপান দেশজাত বাঁশের ব্র্যাকেটে কতকগুলি দেশি ও বিলাতি গন্ধদ্রব্যের শিশি। মেহগিনি কাঠের 2টি আলমারিতে সুন্দর বাঁধানো কতকগুলি পুস্তক। মুক্ত বায়ু গৃহস্থিত একটা সুস্নিগ্ধ সুমিষ্ট সুগন্ধ বহিয়া আনিতেছিল। আমি মুগ্ধ নেত্রে কক্ষসজ্জা দেখিতেছিলাম ও মনে মনে গৃহস্বামীর অতুল ঐশ্বর্যের বিষয় চিন্তা করিতেছিলাম। সহসা গৃহস্থিত একখানা সোফার উপর আমার দৃষ্টি পতিত হইল। দেখিলাম অর্ধশায়িতভাবে একটি অনিন্দনীয়া সুন্দরী কিশোরী পুস্তক পাঠ করিতেছেন। তাহার তরঙ্গায়িত নিবিড় কৃষ্ণ ঘন কুন্তলরাজি শোভার বাহিরে ছড়াইয়া পড়িয়াছে। রমণী সুন্দরী, খুব সুন্দরী। সচরাচর সেরূপ সুন্দরী দেখা যায় না। সত্য কথা বলিতে কি, আমার জীবনে আমি আর কখনো তেমন সুন্দরী দেখি নাই। আমার যদি তখন প্রেমে পড়িবার সুবিধা থাকিত, তাহা হইলে সেই মুহূর্তের দর্শনে আমার অদৃষ্টে কি ঘটিত জানি না,
কিন্তু সৌভাগ্যের বিষয় আমার মনের গতিক ঠিক প্রণয়ের উপযোগী ছিল না। রমণীকে দেখিয়া আমি এমনই ভীত হইয়াছিলাম যে বেত্রহস্তে বাল্যকালের পাঠশালার গুরু মহাশয়কে দেখিয়াও বোধ হয় কখনো সেরূপ ভীত হই নাই। রমণী যদি আমায় দেখিয়া থাকেন, ছি ছি, তিনি কি নিশ্চয়ই মনে করিবেন না যে আমি তাহাকে দেখিবার উদ্দেশ্যেই দাঁড়াইয়াছিলাম। লজ্জিত হইয়া ধীরে ধীরে নিঃশব্দে আপনার ঘরে জানালা বন্ধ করিয়া দিলাম। পাঠক হয়তো এইখানেই পুস্তকও বন্ধ করিবেন, কিন্তু কি করিব, আমি তো অকারণ মিথ্যা বলিতে পারিব না। সেই দিন সন্ধ্যার সময় হারমোনিয়াম কিংবা পিয়ানো সংযোগে ঠিক বলিতে পারি না, সুমিষ্ট নারী কণ্ঠের সুমধুর সঙ্গীতে আমাদের নীরস নির্জীব মেষটাও ক্ষণকালের জন্য সরস হইয়া উঠিল। গান সম্বন্ধে অনেকেই অনেক রকম মত প্রকাশ করিলেন। প্রকাশদা হাসিয়া বলিলেন, কি হে হিরু, ব্যাপারখানা কি? আমি বলিলাম, ব্যাপার তো দেখতেই পাচ্ছ, গাচ্ছে কে বলো দেখি। প্রকাশদা হাসিয়া রহস্যের সুরে বলিলেন, স্ত্রীলোকের গলা বলেই তো মনে হচ্ছে, তোর সঙ্গে কি আলাপ হয়েছে নাকি? আমি হাসিয়া বলিলাম, আলাপ না হলেও আমি দেখেছি, সে দেখতে ঠিক, না বলবো না। প্রকাশদা একটু গম্ভীরভাবে বলিলেন, বুঝেছি, সে দেখতে খুব সুন্দর। দেখিস ভাই, সাবধান, যেন প্রেমে পড়িস নে। উপস্থিত পরীক্ষার প্রেমে পড়াটাই বেশি দরকারি। আমি ক্রুদ্ধভাবে বলিলাম, যাও যাও, তোমার আর উপদেশ দিতে হবে না, তুমি নিজে সাবধান হও। সেই হইতে আর তাহাকে দেখি নাই। যদিও তাহার জানালা প্রায় খোলা থাকিত, কিন্তু তাহাকে কোনোদিন দেখিতে পাই নাই। অবশ্য আমিও তাহাকে দেখিবার জন্য কোনো চেষ্টা করি নাই। সময় সময় অলঙ্কারের মৃদু সিঞ্জন ধ্বনির সহিত আমাদের সম্মুখের মুক্ত গবাক্ষ কিশোরীর আগমন জ্ঞাপন করিয়া রুদ্ধ হইয়া যাইত। সে বৎসর আমাদের বিএ এক্সামিন, আমি তখন বিপুল মনোযোগের সহিত পড়িতে ব্যস্ত। রমণীর খবর লইবার বড় একটা ইচ্ছা বা অবসর ছিল না, কিন্তু প্রকাশদা প্রায় রমণী সম্বন্ধে আমায় ঠাট্টা করিতেন। বুঝিতাম এটা শুধু আমার অবস্থা সর্বদা স্মরণ রাখিবার জন্য স্নেহের উপদেশ, কিন্তু বুঝিলেও এটা আমার মোটেই ভালো লাগিত না। একদিন কি দুর্বুদ্ধি ঘটিল জানি না, মনে মনে স্থির করিলাম প্রকাশদাকেও জব্দ করিব। দুষ্ট ইচ্ছা সাধনের সুযোগের অভাব হয় না, আমারও হইল না। অচিরেই সুযোগ ঘটিয়া গেল। সেদিন বিকালে কলেজ হইতে ফিরিয়া দেখি গুপ্ত সাহেবের বাড়ি জানালা খোলা এবং গৃহাধিকারিণীও নিবিষ্ট চিত্তে পাঠ নিমগ্না। নিঃশব্দে প্রকাশদার ঘরে গেলাম। তিনি সেইমাত্র কলেজ হইতে আসিয়া জুতা খুলিয়া ঘরে প্রবেশ করিতে যাইতেছেন। আমি বলিলাম, প্রকাশদা, একবার শিগগির এসো তো, একটা পাখি ধরব, গোল করো না। তিনি আমার এত বয়সেও ছেলে মানুষই না যাওয়ার জন্য মৃদু তিরস্কারের উদ্যোগ করিতেছেন, কিন্তু আমি সে কথায় কর্ণপাত মাত্র না করিয়া তাহাকে জোর করিয়া টানিয়া আনিলাম। গৃহে প্রবেশ মাত্রই তাহার দৃষ্টি সম্মুখের খোলা জানালায় পতিত হইল। তিনি মন্ত্রমুগ্ধবৎ স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন। অস্তগামী রবির স্বর্ণরশ্মি কিশোরী সুন্দর মুখে পড়িয়াছিল। আলুলায়িত নিবিড় কেশোদাম মধ্যবর্তী অনিন্দনীয়া রমণী মূর্তি ঠিক যেন ভাস্কর প্রতিমার মতো দেখাইতেছিল। সুচিক্কণ হরিদ্রা বর্ণের রেশমি বস্ত্রে তাহার উজ্জ্বল গৌরবর্ণ উদ্ভাসিত করিয়া তুলিয়াছিল। আমি হাসিয়া বলিলাম, এইবার প্রকাশদা আর আমার সঙ্গে লাগবে? সহসা দুইটি উজ্জ্বল কালো চোখের ভৎসনাপূর্ণ দৃষ্টি যুগপৎ আমাদের উভয় অপরাধীর মুখে পতিত হইল। কিশোরী একবার মাত্র নিতান্ত অবজ্ঞা ভরে আমাদের দিকে চাহিয়াই গবাক্ষ রুদ্ধ করিয়া দিলেন, আর আমরা দুটি বিএ ক্লাসের ছাত্র লজ্জায় মাটিতে মিশাইয়া গেলাম। প্রকাশদা নিতান্ত ব্যথিতভাবে বলিলেন,
ছি ছি, হিরু, ভালো কাজ করলে না। আমিও তাহা অক্ষরে অক্ষরে বুঝিয়াছিলাম, কিন্তু তখন আর বুঝিলে ফল কি? মানুষ সহজে নিজের দোষ স্বীকার করিতে ভালোবাসে না। মনে মনে আপনাকে অপরাধী বুঝিলেও বাহিরে শুষ্ক হাসি হাসিয়া বলিলাম, তুমি দেখলে কেন? হায়, কে জানিত সেই মুহূর্তের অবিবেচনার ফল আমার চিরজীবনের অনুতাপের কারণ হইবে। এই ঘটনার পর প্রায় সপ্তাহ কাটিয়া গেল। সে জানালা আর খুলিতে দেখি না, না খুলিলেই ভালো। কিন্তু সেই দিনকার সেই ঘটনার পর হইতেই প্রকাশদার কেমন যেন পরিবর্তিত ভাব দেখিতে লাগিলাম। তিনি যেন সর্বদাই কেমন গম্ভীর চিন্তাকুল, যেন কিসের অনুসন্ধানে উৎসুক। তাহার সদা প্রফুল্ল হাস্যবদন যেন বিষাদের সূক্ষ্ম আবরণে আবরিত। অনেক সময় এমনই অন্যমনস্ক যে ৩-৪বার ডাকিয়াও উত্তর পাওয়া যায় না। কখনো বা অর্থশূন্য দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া থাকেন। একদিন কথা প্রসঙ্গে তাহার এই পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেন, শরীর খারাপ, তাই কিছু ভালো লাগে না। আমিও বুঝিয়া নিশ্চিন্ত হইলাম। একদিন কলেজ হইতে বাসায় আসিয়া দেখি প্রকাশদা জ্বর করিয়া পূর্বেই আসিয়াছেন। মেসে চাকর শিবু বলিল, প্রকাশবাবু কাল সারা রাত ছাদে বেড়াইয়াছেন, তা জ্বর আর হবে না? এই ভাদ্র মাসের হিম। তাড়াতাড়ি বই ফেলিয়া তাহার ঘরে ছুটিলাম। গিয়া দেখি জ্বরেই তাহার সর্বাঙ্গ পুড়িয়া যাইতেছে। বাহিরে আসিয়া অগ্রে শিবুকে ডাক্তার আনিতে পাঠাইলাম। বিদেশে আত্মীয় স্বজনহীন অবস্থায়ও প্রকাশদার সেবা ও চিকিৎসার কোনো ত্রুটি হইল না। মেষের সমস্ত ভদ্রলোকই যথাসাধ্য তাহার সেবা যত্ন করিতে লাগিলেন, কিন্তু তাহারা সকলেই পরের চাকর। ইচ্ছা থাকিলেও তাহাদের কামাই করিবার জো নাই। আমি কয়দিন সর্বকর্ম পরিত্যাগ করিয়া দিবানিশি তাহার নিকটেই রহিলাম। প্রকাশদা আমার অপেক্ষা ২ বৎসরের বড়, কিন্তু তিনি আমাকে ঠিক নিজ কনিষ্ঠ ভ্রাতা বিকাশের মতোই স্নেহ ও যত্ন করিতেন। তাহার অসুখে আমি বড়ই অভিভূত হইয়াছিলাম। কেহ কেহ বাড়িতে খবর পাঠাইতে বলিলেন, কিন্তু অনেক বিবেচনার পর বাড়িতে সংবাদ দেওয়া স্থগিত রহিল। প্রকাশদার বাড়িতে তাহার বিধবা মা ও ৮ বৎসরের একটি ছোট ভাই ভিন্ন অন্য অভিভাবক কেহই ছিল না। এ অবস্থায় তাহাদের সংবাদ দিয়া অধিক বিপন্ন করাবই কোনো ফলই হইবে না। ১৭ দিনের দিন প্রকাশদার জ্বর একেবারেই ছাড়িয়া গেল। আমিও হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। মনে মনে ঈশ্বরের অসীম করুণার জন্য প্রণাম করিলাম। প্রকাশদার অসুখের জন্য আমার কলেজ যাওয়া একেবারেই বন্ধ হইয়াছিল। সেদিন অপেক্ষাকৃত নিশ্চিন্তভাবে কলেজ গেলাম। পীড়িতাবস্থায় প্রকাশদাকে আমার ঘরেই রাখিয়াছিলাম, কারণ আমার ঘরটি কেবল অপেক্ষাকৃত খালি ছিল। প্রকাশদার ঘরে আমাদের দুজনের থাকিবার স্থান হইত না। অপরাহ্নে কলেজ হইতে ফিরিয়া দেখি প্রকাশদা বালিশে হেলান দিয়া একখানা সংবাদপত্র পাঠ করিতেছেন। আমায় দেখিয়া কাগজখানা রাখিয়া বলিলেন, হিরু এসেছ? এতক্ষণ একা যেন একটা যুগ বলে মনে হচ্ছিল। আমি বলিলাম, প্রকাশদা, আমারও বড় ভয় হচ্ছিল যে বাড়ি গিয়ে আবার না জানি তোমায় কেমন দেখব। তিনি কম্পিত কণ্ঠে বলিলেন, তোর ধার আমি কখনো শুধতে পারবো না। হিরু, তুই আমার মার পেটের ভাইয়ের চেয়েও বেশি। তাহার চক্ষু সজল হইয়া উঠিল। আমারও নির্জল ছিল না, তাই তাড়াতাড়ি বস্ত্রাদি পরিবর্তনের জন্য বাহিরে গেলাম। অল্প পরে আমি ঘরে ফিরিয়া আসিলে প্রকাশদা বলিলেন, হিরু, দেখ তো কোথা থেকে সুন্দর ফুলের গন্ধ আসছে। এ গন্ধ আরও অনেক দিন আমি পাইয়াছি। এ স্নিগ্ধ সুমিষ্ট সৌরভ আমার পরিচিত, তাই বিনা চিন্তায় বলিলাম, ও বুঝি ফুলের গন্ধ হলো? ও তো গুপ্ত সাহেবের বাড়ির কুন্তলিনের গন্ধ।
প্রকাশদা পরিত্যক্ত সংবাদপত্রখানা তুলিয়া লইয়া বলিলেন, তাহারা কি জানালা খুলেছেন নাকি? আমি হাসিয়া বলিলাম, তাই তো দেখছি। আমি আর ওদিকে চেয়ে দেখি না। কাজ কি বাপু, আদার ব্যাপারী জাহাজের খবরে? তিনি কথা কহিলেন না, কিন্তু ক্ষণেকের জন্য তাহার রক্তহীন বিবর্ণ মুখ উজ্জ্বল রক্তিম রাগে রঞ্জিত হইয়া উঠিল। পরক্ষণেই তিনি অধিক শ্রান্তভাবে বালিশে মাথা রাখিয়া শয়ন করিলেন। দেখিতে দেখিতে 1 মাস চলিয়া গিয়াছে। সম্মুখেই পূজার বন্ধ। শনিবার কলেজ হইয়া আমাদের ছুটি হইবে। আজ শুক্রবার। আত্মীয় বন্ধুহীন বিদেশ হইতে স্নেহময় বন্ধুবান্ধবপূর্ণ স্বদেশে যাইতে জনক জননীর স্নেহকোলে আশ্রয় লইবার জন্য প্রাণ কত আকুল হইয়া ওঠে তাহা আমার মতো ভুক্তভোগীরাই ভালো জানেন। প্রকাশদা শরীর দুর্বল বলিয়া বাড়ি যাইতে রাজি হইলেন না। বিশেষত এই বৎসরেই আমাদের এক্সামিন। অসুখে পড়াশোনা ভালো না হওয়ার জন্য প্রকাশদা যাইতে রাজি হইলেন না। সুতরাং আমার একা যাওয়াই স্থির হইল। বিকালে কলেজ হইতে ফিরিয়া আপনার আবশ্যকীয় জিনিসপত্র গুছাইয়া রাখিতেছি। প্রকাশদা আসিয়া বলিলেন, হিরু, কাল সুবিধা হবে না বলে আজই জিনিসগুলো কিনে নিয়ে এলুম, মাকে দিও। বলিয়াই তিনি কতকগুলা কাপড় প্রভৃতি টেবিলের উপর রাখিয়া দিলেন। পরক্ষণেই হাসিতে হাসিতে পকেট হইতে একটি সুন্দর সুদৃশ্য এসেন্সের শিশি বাহির করিয়া বলিলেন, আর এইটি তোমার পূজার উপহার। গরিব দাদা। আমি বাধা দিয়া বলিলাম, যাও যাও, তোমাকে আর চালাকি করতে হবে না। শিশিটা লইয়াই ঘুরাইয়া ফিরাইয়া দেখিলাম এইচ বোসের দেলখোস। বিনা বাক্যব্যয়ে পকেটস্থ করিলাম। পরদিন যথা সময়ে জিনিসপত্র গুছাইয়া বাড়ি চলিলাম। কথা রহিল, আমার অনুপস্থিতকালে প্রকাশদা আমার ঘরেই থাকিবেন। যাইবার সময় ইচ্ছা করিয়াই একবার গুপ্ত সাহেবের বাড়ির দিকে চাহিলাম। ঈষৎ মুক্ত গবাক্ষ পথে 2টি উজ্জ্বলায়ত কৃষ্ণচক্ষু বোধহয় আমার বিদায় আয়োজন দেখিতেছিল। আমি চাহিবা মাত্র মৃদু মধুর বলয়ধ্বনির সহিত গবাক্ষ রুদ্ধ হইয়া গেল। প্রকাশদার মুখের দিকে চাহিলাম। তিনি তখন নত নেত্রে জুতা রেশম নির্মিত ফুলের বাহার দেখিতেছিলেন। তাহার রোগশীর্ণ মুখে ঈষৎ রক্তিমাভা প্রকটিত হইয়াছিল। জানি না উহা আমার চোখের ভ্রম কিনা। প্রকাশদা স্টেশন পর্যন্ত গিয়া আমাকে গাড়িতে তুলিয়া দিয়া আসিলেন। ট্রেন ছাড়িলেও যত দূর দৃষ্টি চলে তিনি স্নেহপূর্ণ নেত্রে আমার দিকে চাহিয়া রহিলেন। দেখিতে দেখিতে পূজার ছুটি ফুরাইল। আমার কলিকাতা যাত্রার সময় আসিল। কদিন পিসিমা মানে প্রকাশদার মা আমাদের বাড়ি আসিয়া মাথার দিব্য দিয়া প্রকাশদাদাকে বিশেষ সাবধানে থাকিবার জন্য অনুরোধ করিতে বলিয়া গেলেন। আরও বলিলেন, হরকুমার দত্তর মেজ মেয়ের সহিত প্রকাশদার বিয়ের একরকম ঠিক করিয়াছেন। মেয়েটি বড় শান্ত, বেশ নরম নরম গড়ন, আর তারা দেবে থবেও ভালো। এবার আর কোনো ওজোর আপত্তি তিনি শুনিবেন না, তাহাও বলিয়াছিলেন। ভারতে এসে মেয়ে জন্মের কোনো সাধই তার পূর্ণ হয়নি। প্রকাশদা যদি এ বিয়ে না করেন, তাহা হইলে তিনি কাশীবাসিনী হইবেন, এমন ইচ্ছাও প্রকাশ করিলেন। বিনা প্রতিবাদে তাহার সকল আদেশ শিরোধার্য করিয়া লইয়া আত্মীয় বন্ধুর স্নেহ ভালোবাসা হইতে বিচ্ছিন্ন হইয়া আবার কর্তব্যের পথে যাত্রা করিলাম। কলেজ খুলিতে আর 1 দিন মাত্র বিলম্ব আছে। স্টেশনে গাড়ি থামিবা মাত্র 2টি স্নেহ চঞ্চল চশমা মণ্ডিত চক্ষু ও একখানি হাস্যোজ্জ্বল মুখের জন্য উৎসুক নেত্রে চারিদিকে চাহিলাম। কিন্তু কই, প্রকাশদা আমায় লইতে আসেননি তো। আমি তো পূর্বাহ্নেই তাহাকে সংবাদ দিয়াছি। তবে কি তাহার অসুখ বিসুখ করিল নাকি? চিন্তিতভাবেই বাসায় চলিলাম। আমাদের বাসা শেয়ালদহ স্টেশনের খুব নিকটেই। পৌঁছিতে অধিক সময় লাগিল না। নিকটে আসিতে গুপ্ত সাহেবের প্রকাণ্ড অট্টালিকার প্রতি দৃষ্টি পড়িল। দেখিলাম গাড়ি বারান্দায় খানকতক বড় বড় জুড়ি, ব্রুহাম, বেরুজ
প্রভৃতি নানা জাতীয় গাড়ি দাঁড়াইয়াছে। লোকজনও সব ছুটাছুটি করিয়া আসা যাওয়া করিতেছে। ব্যাপার কি বুঝিলাম না। মনে করিলাম হয়তো ভোজের আয়োজন, কারণ মধ্যে মধ্যে প্রায়ই তাহার বাড়ি সাহেব বিবির শুভাগমন দেখিতে পাইতাম। বাঙালির তো কথাই নাই। বাসায় ঢুকিতেই শিবুর সহিত দেখা হইল। জিজ্ঞাসায় জানিলাম প্রকাশদা বাড়ি আছেন এবং ভালো আছেন। শুনিয়া মনে মনে একটু অভিমান হইল। প্রকাশদা তাহলে আমায় আর পূর্বের মতো স্নেহ করেন না। কিন্তু সে অভিমান শীঘ্রই দূর হইল। ঘরেই ঢুকিয়া দেখি প্রকাশদা দ্বারের দিকে সম্মুখ করিয়া কতকগুলা পুস্তক ছড়াইয়া টেবিলের উপর মস্তক রক্ষা করিয়া বসিয়া আছেন। এত দূর চিন্তিত যে সশব্দে আমার গৃহপ্রবেশেও তাহার ধ্যান ভাঙিল না। নিকটে গিয়া দেখি বইগুলা সবই ডাক্তারি। ব্যাপার কি, প্রকাশদা ডাক্তারি শিখিবেন নাকি? আমি ধীরে ধীরে তাহার স্কন্ধে হাত দিয়া ডাকিলাম, প্রকাশদা। সহসা নিদ্রোত্থিতের ন্যায় চমকিতভাবে তিনি আমার মুখের দিকে চাহিয়া দেখিলেন। এই 1 মাসে প্রকাশদার শরীরের অভাবনীয় পরিবর্তন ঘটিয়াছে। দীর্ঘকাল রোগে ভুগিয়াও তাহার চেহারা এত দূর খারাপ হয় নাই। সেই উন্নত সরল সুঠাম দেহ যেন ভাঙিয়া সম্মুখভাগে নত হইয়া পড়িয়াছে। উজ্জ্বল গৌরবর্ণ মলিন হইয়া গিয়াছে। আমায় দেখিয়া ঈষৎ অপ্রস্তুতভাবে প্রকাশদা বলিলেন, হিরু, এসেছ ভাই? আবার আমার শরীর বড়ই খারাপ, তাই তোমায় স্টেশনে আনতে যেতে পারিনি। আমি দুঃখিতভাবে বলিলাম, সেজন্য কোনো ক্ষতি হয়নি, কিন্তু তোমার শরীরের এই অবস্থা, অথচ আমি প্রত্যেক পত্রে তোমার ভালো থাকার খবর পেয়েছি। শুষ্ক হাসি হাসিয়া বলিলেন, ভালো থাকার কথা বলছো? ভালোই আমি ছিলাম। আজ কেমন একটু শরীরটা বেভাব মনে হচ্ছে। আমি ব্যথিতভাবে বলিলাম, প্রকাশদা, তুমি আমায় লুকোচ্ছ? আমি কি তোমায় দেখে বুঝতে পারছি না? না হিরু, সত্যই আমার অসুখ কিছু হয়নি। বলিয়াই তিনি বাড়ির কথা, মার কথা, ছোট ভাই বিকাশের কথা প্রভৃতি নানা কথায় আমায় ভুলাইয়া রাখিবার চেষ্টা করিলেন। যথাযথ তাহার প্রশ্নের উত্তর দিলাম। প্রকাশদার মা তাহার বিবাহের জন্য যে অনুরোধ করিতে বলিয়াছিলেন, কেবল তাহাই বলিলাম না, কারণ তাহার শরীরের অবস্থা দেখিয়া সে কথা বলিবার প্রবৃত্তি হইল না। রাত্রে আহারের সময় প্রকাশদাকে দেখিলাম না। জিজ্ঞাসায় জানিলাম তাহার শরীর ভালো নয়, সেই জন্য প্রায়ই তিনি রাত্রে আহার করেন না, অদ্যও করিবেন না। মেসের অধ্যক্ষ বিপিনবাবু বলিলেন, প্রকাশবাবু শরীর দিন দিন অত্যন্ত খারাপ হইয়া পড়িতেছে, অথচ ডাক্তার ডাকিতে কিংবা ওষুধ খাইতে বললে হাসিয়া উড়ান। শয়নের পূর্বে প্রকাশদার ঘরে গেলাম। তাহাকে নিদ্রিত বলিয়াই মনে হইল। না জাগাইয়া ফিরিয়া আসিলাম। কত রাত্রে ঠিক বলিতে পারি না, বোধহয় রাত্রি তখন 2টা হইবে। একটা ভীষণ কোলাহলে সহসা ঘুম ভাঙিয়া গেল। খানিক চুপ করিয়া শুইয়া রহিলাম। শব্দ ক্রমেই অধিক বাড়িতে লাগিল। কারণ কি জানিবার জন্য তাড়াতাড়ি অন্ধকারে হাতড়াইয়া বাহিরে আসিলাম। আসিবার সময় অসাবধানে সহসা হাত লাগিয়া টেবিলের উপর হইতে প্রকাশদার স্নেহের উপহার দেলখোষের শিশিটি পড়িয়া গিয়া শতধা চূর্ণ হইয়া গেল। এই আকস্মিক ক্ষতিতে বড় বিরক্তি বোধ হইল। সেদিকে বিশেষ লক্ষ্য করিবার তখন সময় ছিল না। তাড়াতাড়ি বাহিরে আসিলাম। গোলযোগে মেসের সকলেই জাগিয়াছেন, কেবল প্রকাশদাকে দেখিলাম না। বাহিরে আসিতেই বুঝিলাম গুপ্ত সাহেবের বাড়ির দিক হইতে একটা ভয়ানক ক্রন্দনের রোল উঠিয়াছে। সকলেই হায় হায় করিতেছেন। শুনিলাম গুপ্ত সাহেবের একমাত্র শিক্ষিতা রূপবতী কন্যা প্রভাবতী আর এ জগতে নাই। হৃদয়ে একটা দারুণ আঘাত লাগিল। সেই সুন্দরী, সেই লাবণ্যময়ী কিশোরী এই অল্প বয়সেই মৃত্যুর শীতল ক্রোড়ে শায়িতা। কথা প্রসঙ্গে জানিলাম
গুপ্ত সাহেবের 4 পুত্র 1 কন্যা। কন্যাটি এতাবৎকাল লরেটোতে বিদ্যাশিক্ষা করিতেন। সম্প্রতি স্বাস্থ্যভঙ্গ হওয়ায় বাটি আসিয়াছিলেন। ডাক্তারেরা বলেন অল্প বয়সে অত্যধিক মানসিক পরিশ্রমেই রোগের উৎপত্তি। রোগটা তাহারা হৃদরোগ বলিয়াই নির্দেশ করেন। ধনী পিতা একমাত্র কন্যার চিকিৎসায় যথেষ্ট অর্থ ব্যয় করিয়া কলিকাতার প্রধান প্রধান ইংরাজ বাঙালি চিকিৎসক আনিয়া চিকিৎসা করাইয়াছিলেন, কিন্তু নিষ্ঠুর ভবিতব্য তাহার সকল চেষ্টাই ব্যর্থ করিয়া দিল। অসময়ে স্নেহময় জনক জননীর বক্ষে নিদারুণ শেল বিদ্ধ করিয়া স্বর্গের ফুল ভালোরূপে না ফুটিতেই ঝরিয়া গেল। সে রাত্রে আর কাহারও নিদ্রা হইল না। প্রকাশদা কিন্তু স্বচ্ছন্দে আপনার রুদ্ধ কক্ষে নিদ্রামগ্ন। তাহার গৃহসঙ্গী কেরানিটিও এ সময় অনুপস্থিত, সুতরাং তাহার নিদ্রার ব্যাঘাত জন্মাইবার কেহ ছিল না। সকলেই প্রকাশদার এই কুম্ভকর্ণ নিদ্রা সম্বন্ধে নানারূপ মন্তব্য প্রকাশ করিলেন। আমি কিছুই বলিলাম না, কিন্তু সত্যই কি তিনি নিদ্রিত? ভোর হইতে না হইতেই প্রকাশদার ঘরে গেলাম। তখনও ভালোরূপে অন্ধকার ঘুচে নাই। প্রকাশদা ঘরের সমস্ত জানালা খুলিয়া দিয়াছেন। মুক্ত গবাক্ষ দিয়া শীতল বাতাস ঈষৎ শৈত্য বহন করিয়া নিতেছিল। ঘরে ঢুকিতেই অভ্যাসবশত গুপ্ত সাহেবের বাটির সেই গবাক্ষের দিকে চাহিয়া দেখিলাম। গবাক্ষ উন্মুক্ত। লেশ সংযুক্ত নেটের পর্দার ভিতর দিয়া গৃহস্থিত সমস্ত দ্রব্যই দেখা যাইতেছিল। গৃহস্থিত দ্রব্যাদি যথাযথ সমস্তই ঠিক আছে, কিন্তু সেই সকলের অধিকারিণী, সেই সুন্দরী, তিনি আজ কোথায়? দীর্ঘশ্বাস ফেলিয়া প্রকাশদার দিকে চাহিয়া দেখিলাম। তিনি তখন রাশিকৃত কাগজপত্র কাপড় চোপড় ছড়াইয়া ট্রাঙ্ক গুছাইতেছিলেন। আমায় দেখিয়া বলিলেন, হিরু, কাল তোমায় বলা হয়নি, আমাকে এক্ষুনি এলাহাবাদে যেতে হইবে। আমি বিস্মিতভাবে বলিলাম, কারণ? প্রকাশদা অন্যমনস্কভাবে বলিলেন, কারণ বিশেষ কিছু নয়। হ্যাঁ, কি বলছিলুম, কারণ এই কাল হরিবাবুর চিঠি পেয়েছি, তার বড় অসুখ, তিনি আমায় যেতে বলেছেন। হরিবাবু প্রকাশদার একটি বন্ধু, কিন্তু এতকাল হরিবাবুর প্রতি তাহার এই প্রগাঢ় স্নেহের কোনো নিদর্শন পাওয়া যায় নাই। আজ সহসা তাহার অসুখের জন্য এই সম্মুখে উদ্যত এক্সামিনের পড়া বন্ধ রাখিয়া তাহাকেই দেখিতে যাইবার বিশেষ কি কারণ বুঝিলাম না। তথাপি কোনো উত্তর দিলাম না। তাহার বন্ধু দর্শনেচ্ছা যতই থাক, তাহার মুখের দিকে চাহিয়া আমার কিছুই বুঝিতে বাকি ছিল না। অনিদ্রা শুষ্ক রোদনারক্ত মলিন মুখ, জীর্ণ শীর্ণ বিবর্ণ দেহ আমার সন্দেহের সত্যতা প্রমাণ করিতেছিল। আমায় নির্বাক দেখিয়া প্রকাশদা ধীরে ধীরে অতি অস্ফুট ভাষায় বলিলেন, হিরু, তুমি কি স্বপ্নে বিশ্বাস করো? আমি করি। তিনি কাল এসেছিলেন। কাহার কথা বুঝিয়াছিলাম, উত্তর দিলাম না। তিনি বলিতে লাগিলেন, সত্যই তিনি এসেছিলেন। আমি এখনও তাহার অঙ্গের স্বর্গীয় সৌরভ অনুভব করছি। আমি বাধা দিয়া বলিলাম, না প্রকাশদা, তুমি ভুল করছ। কাল অসাবধানে আমার দেলখোষের শিশিটা হঠাৎ ভেঙে যাওয়ায় আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল, এ তারই গন্ধ। প্রকাশদা উত্তর দিলেন না। শূন্য দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিয়া রহিলেন। বুঝিলাম আমার কথা তাহার কর্ণে প্রবেশ করিয়াছে মাত্র, তাহার অর্থ হৃদয়ঙ্গম হয় নাই। এক্সামিনের অদূরবর্তিতা বুঝাইয়া তাহার পশ্চিম যাত্রায় আপত্তি করিলাম। তিনি বলিলেন, পড়া সেখানেই বা না হবে কেন? নানা কথায় তাহাকে সান্ত্বনাদানের চেষ্টা করিলাম। তিনি বিষাদের ক্ষীণ হাসি হাসিয়া বলিলেন, পাগল, আমি কি সেই জন্য যাচ্ছি? সে আমার কে? সূর্যজ্যোতি জগতের জীবনস্বরূপ হইলেও সূর্য ধরবার স্বাদ কার হয়? এ কথার উপর আর কি বলবো?
বিশেষত আমি তাহাকে জ্যেষ্ঠ ভ্রাতার মতোই দেখিতাম, বয়স্যের ভাবে নয়। সেই দিনই 9টার গাড়িতে প্রকাশদা এলাহাবাদে চলিয়া গেলেন। বিদায়কালে তাহার সেই বিষণ্ণ কাতর দৃষ্টি আমার বুকে শেলের মতো বিঁধিতেছিল। তাহার এই নিদারুণ মর্মবেদনার জন্য অপরাধী কে? আমি নই কি? কেন তুচ্ছ বিদ্রূপের জন্য তাহার চিরজীবনের সুখ নষ্ট করিলাম? কেন তাহার যৌবনের আশা কল্পনা মুগ্ধ নেত্রে রবি কিরণোদ্ভাসিতা মহিমাময়ী লাবণ্য প্রতিমা অঙ্কিত করিয়াছিলাম? জীবনের বিনিময়েও যদি সেই মুহূর্ত ফিরাইতে পারিতাম। বলিবার কথা আর বেশি কিছু নাই। তারপর সুদীর্ঘ 7 বৎসর কাটিয়া গিয়াছে। প্রকাশদা এখন বেরিলিতে ওকালতি করেন। 3 বৎসর হইল তাহার মাতৃবিয়োগ হইয়াছে। ছোট ভাইটি তাহার কাছেই থাকে। বলা বাহুল্য, প্রকাশদা আজও অবিবাহিত। তাহার প্রতিজ্ঞা, তিনি চিরদিনই অবিবাহিত থাকিবেন। বিবাহে ইচ্ছা নাই, ইহাই তাহার বক্তব্য। প্রথম প্রথম আত্মীয় বন্ধু সকলেই তাহার বিবাহের জন্য অনেক চেষ্টা করিয়াছিলেন। অবশেষে সকলেই ভগ্ন মনোরথ হইয়া নিরস্ত হইয়াছেন। তাহার অকাল বৈরাগ্যের জন্য প্রতিবেশী বন্ধুবান্ধব সকলেই বিশেষ দুঃখিত, বিশেষত কন্যাদায়গ্রস্ত পিতৃকুল। কিন্তু আমার কষ্ট সকলের চেয়ে বেশি। আমি জানি আমি তাহার জীবনের সুখ স্বপ্ন বিফল করিয়া দিয়াছি। এ ভুলের আর সংশোধন নাই। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।